বাংলাদেশের খেলা আমরা প্রায়শই দেখতে চাই না, আবার দেখি। যে দল একটা 5 দিনের টেস্ট ম্যাচ 2 দিন বৃষ্টিতে ভেসে যায়, মাত্র 3 দিনের মধ্যে এইরকম লেজে গোবরে অবস্থা করে, সেই দলের খেলা আমরা দেখতে চাই না, কিন্তু আবার দেখি। মানে আমরা হলাম ওই যে বেহায়া নির্লজ্জ দর্শক বাংলাদেশ ক্রিকেটের। মানে আজকে সকাল থেকে আবারও আমরা কিন্তু টিভির সামনে বসছি, আবারও মনে আশা তৈরি করছে। ইভেন লাস্ট 9 উইকেটেও মুশফিকুর রহিমের ব্যাটিং একটা স্বপ্ন জাগাচ্ছিল, একটা লড়াইয়ের আভাস দিচ্ছিল। কিন্তু বাংলাদেশ দলের চরিত্রটাই এটা, সে দর্শকদের নিয়ে খেলে, আপনার মনে আশা জাগিয়ে এরকম উপরে তুলে ঠাস করে মাটিতে ফেলে দিবে, যে কাজটা আজকে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যান করেছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং এর যদি আমি কথা বলি, আচ্ছা এই সব আলোচনার আগে আমার মাথার মধ্যে দুটো কোশ্চেন ঘুরতেছে খুবই প্রচন্ড ভাবে। একটা প্রশ্ন হচ্ছে নাজমুল হোসেন শান্ত, তিনি ক্রিজে প্রথমবারের মতো রবীন্দ্র জাদেজা বোলিং এ আসলেন এবং তাকে তার দ্বিতীয় বলে রিভার্স সুইপ করতে গেলেন কেন? এই প্রশ্নটার উত্তর আমি খুঁজছি। এন্ড সেকেন্ডলি, মুশফিকুর রহিম লাঞ্চের আগের শেষ বল বারবার মনে করে দিচ্ছে সবাই, এবং সেই স্ট্রাইকটা নিল সে। বরং খালিদ থাকলে তো আরো ভালো হইতো, খালিদ বেচারা সিঙ্গেল ডিঙ্গেল নিয়ে 4টা মেরে দিচ্ছিল, ব্যাটের কোড়া কাঞ্চিতে লেগে বেঁচে যাচ্ছিল। বাট মুশফিক গেল এবং তিনি লাঞ্চের আগে শেষ বলটা তো ওটা কি করলেন এক্স্যাক্টলি, এটার ব্যাখ্যাটা কি? কয়েকটা অপশন দিয়ে দিই। তিনি কি ভেবেছিলেন যে এই প্রেশার নিয়ে আর লাঞ্চে যেতে চান না, নির্ভর হয়ে লাঞ্চ করবেন, অথবা 95 রান যথেষ্ট, একটা 6 মারলে 100 হয়ে যেত, দেন ভারতকে তারা এটার মধ্যে আটকে দেবে? নাকি বাংলাদেশি তখন আসলে রান চেস করছে, যে ওটা শেষ বল ছিল, একটা কিছু একটা করে 4 বা 6 মারলে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে, কাইন্ড অফ এই ধরনের সিচুয়েশনে তিনি তৈরি করেছিলেন। আচ্ছা, প্রথম থেকে আসি, যেটা বলছিলাম যে বাংলাদেশ প্রথম ইনিংসে যে ব্যাটটা করলো বৃষ্টি বিরতির পর 107 3 উইকেট থেকে, সবাই খুব তাড়াহুড়ো করে খেলছিল এবং তখন একটা আর্জ ছিল, ওইটার একটা ব্যাখ্যা না হয় আমরা দাঁড় করাতে পারি যে বাংলাদেশ একটা ভালো টোটাল গড়ে ম্যাচটাকে কম্পিটিটিভ করতে চায়। 2 দিনের ম্যাচ একদম, যেহেতু 2 দিনই বাকি আছে, হাতে 7 এবং 10 17 উইকেট আছে, সো একটা ম্যারমেরে ড্রট চেয়ে একটু প্রাণ আনার চেষ্টা, কারণ টেস্ট ক্রিকেট এখন খুব ফাস্ট হয়ে গেছে না। সো বাংলাদেশের ওই আর্চটা না হয় আমি মেনে নিলাম, ফার্স্ট ইনিংসে সবাই খুব তাড়াহুড়ো করলো, 233 করলো বাংলাদেশ, হেলদি টোটাল। বাট ইন্ডিয়াটা কিন্তু একদম প্ল্যান মাফিক তারা খেলেছিল, তারা জানে যে সময় কম, সো তারা আসলে ওয়ান ডে বা T20 খেললে হবে না, তার চেয়ে বেশি খেলতে হবে, এবং ইন্ডিয়া সেটাই করেছে সাকসেসফুলি। দে হ্যাভ ডান দ্যাট। 285 একটা হেলদি, ওই 2 দিন সময়ের মধ্যে একটা হেলদি লিড নিয়ে তারা ইনিংস ডিক্লেয়ার করেছে। বাংলাদেশের বোলাররাও আসলে স্বাভাবিকভাবে, যেহেতু ব্যাটসম্যান অ্যাটাকিং মোডে ছিল, উইকেট গুলো পেয়েছে, ভালো বল করেছে। বাট এই ইনিংসে বাংলাদেশের ব্যাটিং এর আসলে ব্যাখ্যাটা কি? ধরেন প্রত্যেকটা ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছেন, ধরে নিলাম ইন্ডিয়া দুর্দান্ত বল করেছে, আমি জানি যে অশ্বিন এবং জাদেজা হচ্ছে মেইন থ্রেট বাংলাদেশের জন্য, বুমরা তো আছেনই, এবং এটা প্রথম টেস্ট থেকে আসলে সেটাই মনে হয়েছে, এবং এটাই আবারও হলো। আকাশদীপ মাঝখানে, আকাশদীপের একটা মজার স্ট্যাট দেখলাম, তিনি সমস্ত বাম হাতিদের বিপক্ষেই আসলে উইকেট গুলো পেয়েছেন। ইভেন আজকের যদি দেখেন তার বোলিং, তার যত উইকেট স্ট্রাইক করেছেন এগেইনস্ট লেফট হ্যান্ডার, এবং বাংলাদেশ দলের এই কথাটা আমরা, মানে এটা তো সাদা চোখে দেখা যাচ্ছে যে বাংলাদেশ দলে প্রথম টপ অর্ডারের প্রত্যেকে লেফট হ্যান্ডার। সো আকাশদীপের জন্য কাজটা ছিল খুব সহজ, নতুন বলে আসছে, উইকেট নিচ্ছে, নতুন বলে এসে লেফট হ্যান্ডারদের লেলিয়ে দিয়ে উইকেট নিচ্ছে আকাশদীপ, এবং প্রত্যেক ম্যাচে সে একই কাজটা করেছে। বাংলাদেশ একমাত্র স্বস্তি পেয়েছে যখন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, যখন মুমিনুল মুশফিকের জুটি হয়েছে সামান্য, বা লিটন একটা লম্বা সময় খেলেছেন অন্য প্রান্তে কোন সাকিবের সঙ্গে, ওই সময়টাই। সো এটা একটা বড় টেনশনের জায়গা বাংলাদেশ দলের জন্য, এবং আই হোপ যে সেটা সাউথ আফ্রিকার সঙ্গে আস্তে আস্তে এই টেনশনটা বাংলাদেশ কিভাবে দূর করবে সেটা নিয়ে ভাববে। এবং টপ অর্ডারের ব্যাটসম্যানরা তো যাতা পারফর্ম করেছেন। সালমানের আজকে 50-তে বা মুশফিকুর রহিমের এই ব্যাটিং আসলে তাদের অপরাধটা মাফ হয়ে যায় না, তারা যেভাবে আউট হয়েছেন এবং যে পরিস্থিতিতে আউট হয়েছেন সেইটা খুবই হতাশাজনক। দলকে ওই যে বললাম না, আশায় তুলে আবার ডুবিয়ে দিয়েছে। আরেকটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, সেই প্রশ্নটা দিয়ে শেষ করবো এই ভিডিওটা, কারণ আসলে এই সমস্ত ম্যাচের পরে ভিডিও করার মেজাজটাও ঠিক থাকে না, মাথা মধ্যে খারাপ হয়ে যায়। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ দল একটা বড় পরিবর্তন হলো, বাংলাদেশের একটা বড় পরিবর্তন হলো, রাজনৈতিক পট পরিবর্তন, আন্দোলন, বিক্ষোভ, নতুন বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলটাও এই একই সময়ে কাকতালীয় ভাবে পাকিস্তানে গিয়ে সিরিজ জিতলো, স্বাভাবিকভাবেই ব্যাপক এটা একটা অর্জন ছিল আমাদের জন্য, এবং নতুন যারা দায়িত্বে রাষ্ট্রের তারা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো না, ক্রিকেটারদের ডেকে নিয়ে তাদেরকে পুরস্কার দেওয়া, কথা বলা, বিসিবি থেকে অনেক কিছু করা হলো। নাও মাই কোশ্চেন ইজ, যখন বাংলাদেশ ক্রিকেট দল ভারতে গিয়ে ইমিডিয়েট তার পরের সিরিজে এইরকম বাজে অ্যাপ্রোচ দেখাবে, এবং যথারীতি এই ধরুন এত এত অভিজ্ঞ ক্রিকেটারদের আপনার ক্রিকেটীয় মস্তিষ্ক নিয়ে প্রশ্ন উঠে যাবে, ভাই আপনি হারতে পারেন ম্যাচ, আপনি আউট হতে পারেন, আপনি ম্যাচ, মানে ক্রিকেট তো হার জিতেরই খেলে, এবং ইন্ডিয়া অফকোর্স তারা ফার ফার অ্যাহেড, সেখানে আপনি তাদের সঙ্গে আন্ডারডগ হিসেবে খেলছেন,
জিততে না পারেন, ভালো খেলবেন, ভালো খেলার চেষ্টা করবেন, পাকিস্তানের ধারাবাহিকতা রাখবেন, এটা হচ্ছে চাওয়া। কিন্তু আপনি হারবেন এবং এরকম বাজেভাবে হারবেন এবং এরকম যাচ্ছেতে অ্যাপ্রোচ করে হারবেন যেন আপনার কোনো দায়বদ্ধতা নেই, কোনো কিছু চাওয়া পাওয়া নেই, কারো কাছে কিছু বলার নেই। এই জায়গাটাতে আমার প্রশ্ন, বাংলাদেশ দল এখন যখন এই পারফরমেন্স করে দেশে আসবে, তাদেরকে কি একইভাবে রাষ্ট্র বা বিসিবির তরফ থেকে প্রশ্নের মুখোমুখি করা হবে? সেই প্রশ্নটা রেখে আমি বিদায় নিচ্ছি এখনকার মতো। বাই বাই, টাটা।